জলপরীর জাদুর ম্যাজিক ফ্রক। সমুদ্রের নিচে এক অপরূপ রাজ্য, চারদিকে ঝলমলে প্রবাল, মুক্তোর আলো আর রঙিন মাছের খেলা। বিশাল সিংহাসনে বসে আছেন পরীদের রানী জলরানী অ্যাকোয়ারা। সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় সব পরী। তাদের মধ্যে সবচেয়ে ছোট, কৌতূহলী ও দুষ্টু মিষ্টি জলপরীর নাম নীরা। তখন জলরানী অ্যাকোয়ারা জলপরী নীরাকে ডেকে বললেন, নীরা, তুমি আবার কি কাণ্ড ঘটালে? এসব কি? নীরা তখন লজ্জিত হয়ে বলে, মা, আমি শুধু মানুষের জগৎটা একটু দেখতে গিয়েছিলাম। ওখানে কত মজার জিনিস, বড় বড় বাড়ি, আলো ঝলমলে শহর, নৌকা, সেতু আর কত কিছু। কি? তুমি আবার নিয়ম ভেঙেছো? কে বলেছিল তোমাকে পৃথিবীতে যেতে? তুমি জানো না মানুষের জগতে আমাদের যাওয়া নিষেধ? সেখানে গেলে আমরা ধরা পড়ে যেতে পারি, আর একবার ধরা পড়ে গেলে প্রাণ নিয়ে বেঁচে ফেরা কতটা মুশকিল তোমার কোনো ধারণা নেই। মীরা, তুমি এমনটা কেন করেছো? জবাব দাও। মা, আমাকে বকছো কেন? আমি যদি মানুষের মতো হতে পারতাম তাহলে ওদের সাথে খেলতে পারতাম। ওরা আমাকে দেখতে পায় না, ছুঁতে পায় না। আমি যদি ওদের মতো হই তাহলে আমি অনেক খুশি হব। আমার এই জলপরী জীবন মোটেও ভালো লাগে না। আমি মানুষদের সঙ্গে মিশতে চাই। আমি জানি তোমার ইচ্ছেটা অনেক সত্যি, তাই আমি তোমাকে একটা সুযোগ দেব। তুমি তো আমার মেয়ে, তুমি কিছু চেয়েছো আর আমি দেব না তা কি হয়? এই নাও, এটা হলো একটা জাদুর ফ্রক। একটা অপূর্ব সুন্দর নীল রঙের ম্যাজিক ফ্রক বাতাসে ভাসতে ভাসতে নীরার হাতে এসে পড়ে। আর নীরা এত সুন্দর একটা ম্যাজিক ফ্রক দেখে অবাক হয়ে যায়। বন্ধুরা, গল্পটি দেখছো তো? তাহলে তোমাদের নামটাও কমেন্টে লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো, কেমন? তখন নীরার মা জলপরী অ্যাকোয়ারা বলে, মামুনি, এটি একটি জাদুর ফ্রক। যখনই তুমি এটি পরবে তখনই তুমি মানুষের মতো হয়ে যাবে, তাদের মতো হাঁটতে, কথা বলতে পারবে। কিন্তু মনে রেখো, যদি সূর্যাস্তের আগে ফিরে না আসো তবে তুমি কিন্তু চিরদিনের মতো মানুষ হয়ে যাবে, আর এটা তোমার জন্য বিপদের কারণ হবে। মনে থাকবে তো মামুনি? সত্যি মা? ওহো, আমি তাহলে আজই যাব। আমার কত দিনের স্বপ্ন মানুষদের সঙ্গে মেশা, মানুষদের মতো খেলা করা, ওদের মতো খাবার খাওয়া। আমি অনেক অনেক খুশি মামুনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জলরানী একটু চিন্তিত হন, কিন্তু নীরার এত খুশি দেখে তিনি আর ওর খুশিটা নষ্ট করতে চান না। তাই নীরাকে ম্যাজিক ফ্রক সহ পৃথিবীতে পাঠিয়ে দেন আনন্দ করার জন্য। নীরা ম্যাজিক ফ্রক পরে নদীর ধারে ওঠে। সঙ্গে সঙ্গে ওর লেজ হারিয়ে যায় আর পা গজিয়ে যায়। সে দেখতে একটা অসাধারণ মিষ্টি মেয়ে হয়ে যায়। চারপাশে ওর সবকিছু নতুন লাগছিল। ও শহরের দিকে হাঁটতে শুরু করে। নীরা এত খুশি আজকের আগে আর কখনোই হয়নি। ওর স্বপ্ন যে সত্যি হতে চলেছে। নীরা যখন মানুষের মতো সেই ম্যাজিক ফ্রকটা পরে হেঁটে বেড়াচ্ছিল, ওর অনেক খুশি লাগছিল। আরে বাহ, আমি সত্যি মানুষের মতো হতে পেরেছি। আজ আমি অনেক আনন্দিত, অনেক খুশি। আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। ইস, আমি যদি পৃথিবীতে চিরকালের মতো থেকে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। নীরা চারদিকে ঘুরে বেড়ায়, বাচ্চাদের সঙ্গে খেলে, নৌকায় চড়ে, মেলায় ঘুরে বেড়ায়, অনেক অনেক আনন্দ করে। নীরা যখন এভাবে অনেক অনেক আনন্দে মেতেছিল তখনই একটা ছোট্ট মেয়ে মিনা কাঁদতে কাঁদতে ওর সামনে আসে। আমার পুতুলটা নদীতে পড়ে গেছে। ওটা আমার অনেক ফেভারিট পুতুল ছিল। ও, আমার পুতুলটা কে এনে দেবে? ওকে কে বাঁচাবে? আরে মেয়ে, চিন্তা করো না, এটা তো কোনো ব্যাপারই না। আমি নিয়ে আসবো তোমার জন্য পুতুল। নীরা নদীতে ঝাঁপ দেয়, কিন্তু বিপদ ঘটে এখানেই। কারণ মানুষের রূপে থাকায় সে এখন আর সাঁতার কাটতে পারছিল না। নীরা পানিতে ডুবেই যাচ্ছিল। নীরা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ ও তো এখন ডুবে গেলে মারাই যাবে, কারণ ওর সঙ্গে তো ওর লেজ নেই।
তখন নীরা উল্টো চিৎকার করতে শুরু করে, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমি তো সাঁতার কাটতে পারছি না, এই পা দিয়ে কিভাবে সাঁতার কাটে, আমাকে বাঁচাও, বাঁচাও। ঠিক তখনই সূর্যাস্তের আলো পড়ে আর তার ম্যাজিক ফ্রক জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে সে আবারও জলপরি হয়ে যায়, কেননা নীরার মা জলপরি একোয়ারা বলেই দিয়েছিলেন যে সন্ধ্যার মধ্যেই তার সব শক্তি চলে যাবে আর সে জলপরি হয়ে যাবে। এবার জলপরি রূপে ফিরে আসায় নীরার জন্য কাজটা সহজ হয়ে গেল। ও সেখান থেকে অনায়াসেই মেয়েটার পুতুলটা তুলে আনলো। এদিকে এই সব কিছু মিনা দেখে মিনা অবাক হয়ে যায়। সে ভাবে সে স্বপ্ন দেখছে না তো, জলপরি যে সত্যি সত্যি হয় এটা মিনা ভাবতেই পারছিল না। মিনা ভয়ে তখন নীরাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি তুমি কে? নীরা মিষ্টি হাসে, কিচ্ছু না বলে পুতুলটা মিনার হাতে দিয়ে দ্রুত পানির নিচে আবারও ডুবে চলে যায়। এদিকে নীরা ফিরে আসে পরীদের রাজ্যে। জলরানী তাকে দেখে শান্তির নিঃশ্বাস ফেলেন আর বলেন, বুঝতে পেরেছ তো নীরা, মানুষের জীবনটা এতটাও সহজ নয় আমাদের জন্য। হ্যাঁ মা, মানুষের জীবন মজার হলেও আমি একজন জলপরি, আমার জায়গা তো এখানেই, আর এটা আমাকে বুঝতে হবে। এখানেই আমার পরিবার, আমার বন্ধুরা আর আমার নিজের জগৎ। মানুষের দুনিয়া যতই সুন্দর, চমকপ্রদ আর মজাদার হোক না কেন, যে যেখানে বসবাস করে তাকে সেখানেই বসবাস করা উচিত। মানুষরা যেমন আমাদের জলপরি রাজ্যে এসে বসবাস করতে পারবে না, তেমনি আমরাও জলপরি রাজ্য থেকে গিয়ে মানুষদের সঙ্গে বসবাস করতে পারবো না। তবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ মামুনি, আমাকে একদিনের জন্য হলেও পৃথিবীর মানুষদের সঙ্গে তুমি মিশে আসার সুযোগ করে দিয়েছো। তখন জলরানী হাসতে থাকেন আর বলেন, আরে তুমি তো আমার আদরের লক্ষ্মী মেয়ে, তোমাকে আমি নিষেধ করি যেন তুমি কোনো বিপদে না পড়ো। তাই জন্য তোমাকে আমি এই ফ্রকটা প্রায় দেব, যেন তুমি পৃথিবীতে গিয়ে জলপরি থেকে মানুষ হয়ে ঘুরে আসতে পারো। তোমার আনন্দই তো আমি আনন্দিত থাকবো মা, তবে তোমাকে সতর্ক থাকতে হবে। নীরা তখন ওর মাকে কথা দেয় এরপর থেকেও সতর্ক থাকবে, কোনো রকম ভুল করবে না। এরপর নীরাকে ওর মা সেই জাদুর ম্যাজিক ফ্রকটা দিয়ে দেয়, আর এরপর নীরা যখন যেমন ইচ্ছা হতো পৃথিবীতে সেই ফ্রকটা পরে চলে যেত, আর সূর্যাস্তের আগেই আবারও পৃথিবী থেকে জলরাজ্যে ফিরে আসতো। আর এভাবেই নীরা খুশি মনে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে ফেলো, আর তোমরা যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, জলদি জলদি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দাও। বাই বাই। রাজকুমারী পরীর জাদুর সোনার দেশ। অনেক দিন আগের কথা, এক ছিল এক জাদুর দেশ। সেই দেশের নাম ছিল সোনালিকা রাজ্য। সেখানকার গাছের পাতাও সোনার, ফুলের গন্ধে মন ভরে যায়, আর আকাশে সব সময় রংধনু থাকে। সেই দেশে ছিল এক ছোট্ট রাজপ্রাসাদ, যেখানে থাকতো রাজকুমারী পরী এলিনা। এলিনা ছিল অদ্ভুত রকম শক্তিশালী পরী। সে যা বলতো তাই সত্যি হয়ে যেত, কিন্তু সে কখনো নিজের জন্য কিছু চাইতো না। এলিনা পরী সব সময় দুঃখী মানুষের জন্য সাহায্য করার জন্যই সব চাইতো। সোনালিকা রাজ্যের পাশেই ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামের নাম লালডাঙ্গা। সেখানে থাকতো সাহসী মেয়ে নয়নমণি। ওর মা সেলাইয়ের কাজ করত, বাবা ছোট্ট চাষের জমিতে লাউ কুমড়া ফলাতো। এভাবেই দিন যাচ্ছিল। নয়নমণি ওর বাবা মায়ের চোখের নয়নমণি ছিল। সব সময় বাবা মাকে ভালোবাসতো আর তাদের কথা মতোই সবকিছু করত। মন দিয়ে পড়াশোনা করত, কখনো কখনো পড়তে পড়তে মায়ের সেলাইয়ের কাজেও সাহায্য করত। মা, এই নাও, এই জামার গলাটা সেলাই করে দিয়েছি, দেখো এখানে একটা ফুলও বানিয়ে দিয়েছি। হ্যাঁ রে মা, খুব সুন্দর হয়েছে। আমার সব কাস্টমাররা তোর হাতের কাজ খুব পছন্দ করে, কিন্তু তুই যদি এখনই এত কাজ করিস, তোর পড়ার তো ক্ষতি হয়ে যাবে। মা হিসেবে তোর যতটুকু করা দরকার তা তো করতে পারি না, আর তোর পড়ার সময়টাও যদি তুই এইভাবে নষ্ট করিস, আমি তো তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না রে মা। কে যে বলো না মা, আমার তো এটা দায়িত্ব,
তোমাদের পাশে থাকার। তোমরাও তো আমার জন্য কত পরিশ্রম করো। নয়নমণি এভাবে ওর মা বাবার কষ্ট বুঝতো, কখনো কোনো কিছুর জন্য বায়না করতো না। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। একদিন লাল ডাঙার ওপর বড় বিপদ এলো। খরায় সবকিছু নষ্ট হয়ে গেল। জমির ফসল পানির অভাবে মরে গেল। চাষিদের ঘরে ঘরে শুধু কান্নার শব্দ। গ্রামের লোকজন দুহাত তুলে কান্না করছে। তখন নয়নমণি আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি তো রাজকুমারী পরীর কথা শুনেছিলাম। পরী এলে না, যে কিনা গ্রামের দুঃখী অসহায় মানুষদের সাহায্য করেন। পরী এলে নাকি আমাদের বাড়িতে আসবেন না? আমাদের গ্রামে আমাদের সাহায্য করতে আসবেন না? হে রাজকুমারী এলেনা, তুমি যদি আমাদের একটু সাহায্য করতে খুব ভালো হতো। আমরা বড্ড বিপদে। তোমার কাছে কিভাবে খবর পৌঁছাবো তা আমার জানা নেই, কিন্তু আমি মন থেকে খুব চাইছি যেন তুমি আমাদের সাহায্য করো। প্লিজ রাজকুমারী পরী এলেনা, আমাদের গ্রামের যে তোমাকে খুবই প্রয়োজন। ঠিক তখনই আকাশ থেকে একটা সোনার তারা খসে পড়লো। নয়নমণি দৌড়ে গিয়ে সেটি ধরতে গেল, আর তখনই ওর সামনে হাজির হলো রাজকুমারী পরী এলিনা। রাজকুমারী পরী এলিনাকে দেখে নয়নমণি অবাক হয়ে গেল। আর তারপরই পরী ওকে বলতে লাগলো, তোমার ডাকে আমি এসেছি নয়নমণি, কিন্তু এই জাদু কেবল তারাই ধরে রাখতে পারে যারা নিঃস্ব হলেও যাদের মন অনেক উদার। নয়নমণি অবাক হয়ে বলল, আমরা গরিব, কিন্তু আমরা সবাই সবাইকে ভালোবাসি। আমি আমার মা বাবাকে যেমন ভালোবাসি, আমার প্রতিবেশীদেরও অনেক ভালোবাসি। তাদের দেওয়া সবকিছু আমি ভালো করে মনে রাখি। আর তোমার দেওয়া সাহায্যে যদি গ্রামটা বাঁচে, আমি অনেক খুশি হব। আমি নিজের জন্য কিচ্ছু চাই না, আমি চাই সবাই যেন ভালোভাবে বাঁচতে পারি। তখন রাজকুমারী পরী এলিনা বলল, তোমাকে আমি নিয়ে যাব সোনার দেশে, আমাদের পরীদের সোনার দেশ, যার নাম সোনালিকা। সেখানে তুমি মন থেকে যা চাইবে তাই আমি সত্যি করে দেব। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত গল্পটি দেখে থাকলে বলো তো রাজকুমারী পরীর নাম কি? কমেন্টে ঝটপট লিখে ফেলো। সোনালিকা গিয়ে নয়নমণিকে দেখাতে লাগলো তাদের সোনালিকা রাজ্য। বাতাসে সুর বাজে, রাস্তায় জাদুর ফুল ফোটে, পাখিরাও সেখানে কথা বলে। একটা পাখি তখন নয়নমণিকে ওয়েলকাম জানাতে লাগলো। ওয়েলকাম নয়নমণি, ওয়েলকাম। এলিনা এইসব কিছু দেখে তারপর নয়নমণিকেও দেখাচ্ছিল। নয়নমণি সবকিছু দেখে অবাক হয়ে যাচ্ছিল। তখন এলিনা নয়নমণিকে এক বিশেষ জাদুর সোনার দানা দিল আর বলল, শোনো নয়নমণি, যেখানে এই দানা ছেটাবে সেখানেই খাবার জন্মাবে, আর সেই খাবার খেলে সবার রোগ সেরে যাবে, সবাই খুশি হবে। নয়নমণি দানা নিয়ে গ্রামে ফিরে এলো, মাটিতে ছেটালো। যেই গ্রামের যেই ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেখানে দানাগুলো ছেটাতেই সেই জমিগুলোতে ধান গম একসঙ্গে হতে লাগলো। এমন অদ্ভুত কাণ্ড দেখে সবাই অবাক হয়ে গেল। গ্রামের মানুষজন এমন কাণ্ড দেখে নয়নমণির অনেক প্রশংসা করতে লাগলো। মোড়ল বলল, এই মেয়ে তো আমাদের গ্রামের রত্ন, আমাদের গ্রামের কথা কত ভেবেছে। আমি মোড়ল হয়েও যা এতদিনে করতে পারিনি, এই মেয়ে তা করে দেখিয়েছে। নয়নমণি আমাদের গ্রামের জন্য সত্যি আশীর্বাদ। কিছুদিন পর রাজকুমারী পরী এলিনা আবার এলো আর বলল, তুমি প্রমাণ করেছো আসল সোনা মনেই থাকে, কখনোই নয়। তুমি নিজের জন্য সব বীজগুলো রেখে দিতে পারতে, কিন্তু তুমি এটা না করে পুরো গ্রামের সবার উপকার করতে, সবার ক্ষেতেই সেই বীজগুলো ছড়িয়ে দিয়েছো। আর সেই জাদুর বীজ থেকে সবার ক্ষেতেই ফসল হয়েছে। এতে করে তুমি তোমার ভবিষ্যতের জন্য কাজ করেছো, গ্রামের অন্যান্য মানুষের জন্য কাজ করেছো। সত্যি তোমাকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। রাজকুমারী পরী এলিনা এভাবে নয়নমণির সঙ্গে কথা বলছিল। নয়নমণিও তার সঙ্গে অনেক আনন্দ করছিল।
এইভাবে সময় যেতে থাকে। সেই জাদুর দানা থেকে যেই খাবার হতো, সেই খাবার খেলে রোগগুলো অনেক কঠিন হলেও তা সেরে যেত। গ্রামের সবাই অনেক খুশি ছিল। কিন্তু এদিকে সেই জাদুর দানা থেকে এত এত ফসল এমনি এমনি হওয়ার কারণে গ্রামের মানুষজন অলস হতে শুরু করলো। তারা আর আগের মতো কাজও করছিল না। বসে থেকে থেকে তারাও অনেক বেশি অলস হয়ে যাচ্ছিল। তাই নয়নমণি ভাবলো এইবার সবার জাদু তুলে নেবে। তাই সে পরীর সাহায্যে একটা মন্ত্র পাঠ করলো, আর সবার ফসল উধাও হয়ে গেল। সবাই তখন নয়নমণির কাছে এসে বলতে লাগলো, কি ব্যাপার নয়নমণি, তুমি যেই জাদুর দানা দিয়েছিলে সেই দানা থেকে তো আমাদের জমিতে অনেক ফসল হয়েছিল। এক জমিতেই ধান, গম, ইক্ষু, কোনো কিছুরই কোনো কমতি ছিল না। তাহলে এখন কি হয়েছে? আসলে এখন তেমন কিছু হয়নি, শুধু আমি আমার জাদুর সাহায্যে এটাকে বন্ধ করেছি, যেন আমার সবার পরিবারের মানুষ অলস হয়ে যেতে না পারে। আমি প্রতি বছর একবার করে এই জাদুর দানা আপনাদের ছিটিয়ে দেব। বাকি সময় আপনাদের কাজ করতে হবে। গ্রামবাসীরাও রাজি ছিল, আর এভাবে নয়নমণি ওর বুদ্ধি দিয়ে গ্রামবাসীকে অলস হওয়ার হাত থেকেও বাঁচালো, আর সবার পাশেও দাঁড়ালো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।